নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। মাননীয় মুখ্যমন্ত্রীর এই 5 দিনের জেলা সফরের নির্যাস কি? সেই নির্যাসটা বেরিয়ে এলো বৃহস্পতিবার নদিয়ায়। আর ভারতবর্ষে সবাইকে ভয় দেখিয়ে জেলে পুরে দিলেও আমাকেও যদি জেলে পড়েন আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব। মনে রাখবেন, নির্বাচনে জেতার জন্য সবাইকে জেলে পুরছেন, আমাদের সবাই চোর আর আপনারা সাধু। কার্যত আর্তনাদের সুরে মুখ্যমন্ত্রী বললেন, আমায় যদি জেলে ভরে দেয় তাহলে আমি জেল ফুঁড়ে বেরোবো। হঠাৎ মুখ্যমন্ত্রীর মুখে জেলের কথা কেন? তাকে জেলেই বা ভরা হবে কেন? এটা কি অবচেতনে কিছু কাজ করছে? ফ্রয়েডিয়ান স্লিপ, তারই রিফ্লেকশন? বুঝতে পারলাম না। তবে এইটুকু বুঝতে পারছি, হেমন্ত সোরেনের ইডি হেফাজতে যাওয়া, নীতিশ কুমারের সহযোগী বদল করা, কেজরিওয়ালকে বারবার সমন সত্ত্বেও কেজরিওয়াল গ্রেপ্তারের আশঙ্কায় ইডির সমন এড়িয়ে যাওয়া, সবকিছুকে কেন্দ্র করে মাননীয় মুখ্যমন্ত্রীর মনে কোনো আশঙ্কা জেগেছে। তারই আর্তনাদ। দেখুন, কেজরিওয়াল ওই মদ কেলেঙ্কারিতে তার দল অভিযুক্ত, 2 জন জেলে গেছেন। কেজরিওয়ালকে চার্জশিটে বোধহয় নাম আছে এবং সুপ্রিম কোর্ট বলেছে যে মদ কেলেঙ্কারি হয়েছে। মনীষ সিসোদিয়ার জামিন মামলায় ইডির সওয়াল এবং ডকুমেন্টের পর সুপ্রিম কোর্ট দফতরহীন ভাষায় জানিয়েছে মদ কেলেঙ্কারি হয়েছে। সেই মদ কেলেঙ্কারির মূল পাণ্ডাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তাই কেলেঙ্কারি হয়নি কেজরিওয়াল বলতে পারেন না। ইন্ডিয়া এগেইনস্ট করাপশনের মঞ্চ থেকে যার রাজনৈতিক যাত্রা শুরু, তিনি এখন দুর্নীতির নাক পাশে বন্দী হয়ে আছেন। আন্না হাজারেকে বানপ্রস্থে পাঠিয়ে যেভাবে তিনি দিল্লির মসনদ দখল করেছেন, একেবারে কি বলবো আর কি, যে তার রাজনৈতিক উচ্চাশা, তার কাউকে কাজে লাগিয়ে তাকে ছুঁড়ে ফেলে দেওয়া, এই সমস্ত জিনিসগুলো কেজরিওয়াল যথেষ্ট সুন্দরভাবে করায়ত্ত করেছেন। সেই জন্য তার সঙ্গে প্রশান্ত ভূষণ নেই, তার সঙ্গে যোগেন্দ্র যাদব নেই, তার সঙ্গে আশুতোষ নেই, কেউ নেই। কেউ তার স্বেচ্ছাচারী মানসিকতা সহ্য করতে পারেনি। হেমন্ত সোরেনকে কেউ যদি বলেন উনি সৎ, ঘোড়ায় হাসবে। বিহারের যদু কুলপতিকে কেউ যদি বলেন সৎ, অট্টহাসিতে ফেটে পড়া ছাড়া আর কোনো উপায় নেই। লালু কনভিক্টেড পশু খাদ্য কেলেঙ্কারিতে। ল্যান্ড ফর জব স্ক্যামটা হয়েছে। ওদের এত জায়গায় সম্পত্তির উৎস কি? কি রোজগার করেন? কি ব্যবসা করেন? কি নতুন আবিষ্কার করেছেন যে আবিষ্কারের সত্ত্ব বিক্রি করে রোজগার করেছেন? কারা আপনার কোম্পানিতে ইনভেস্ট করেছে? প্রফিট লস কি? কারা কারা আপনার কোম্পানির ডিরেক্টর? তাদের ক্রেডেনশিয়াল কি? এগুলো জানাতে হবে তো। শুধু আমি বলবো প্রতিহিংসা, আর যখন জিজ্ঞেস করবে মানুষ যে আপনার এই উল্কা সদৃশ্য উত্থানের পিছনে কারণ কি, আপনার এই প্রভূত সম্পত্তি আপনি কিভাবে জোগাড় করেছেন, দেখবেন মুখে কুলু পাঠবে, সংবাদদাতাদের প্রশ্নের উত্তর দেবে না, এবং সমবেত বৃন্দগানে সে জয়রাম রমেশ, সীতারাম ইয়েচুরি, মমতা বন্দ্যোপাধ্যায়, সোনিয়া গান্ধী, MK স্টালিন, সবারই সমস্যারে এক প্রতিহিংসা। কিন্তু একটা কথা কেউ বলে না, এই লোকগুলোর সম্পত্তির উৎসটা কি? বিলাসের জীবনযাপন করেন, গরিবদের মাসিয়াসে সেজে, এদের আয়ের উৎস কি? জবাব নেই। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আর্তনাদের পিছনে অনেকে বলছেন তিনি দেয়ালের লিখন পড়তে পেরেছেন। ইতিমধ্যেই তার ঘনিষ্ঠ কেষ্ট তিহারে গড়াগড়ি খাচ্ছে। তার একতা নাম্বার 2 প্রাক্তন মহাসচিব, প্রাক্তন মন্ত্রী পার্থ জেলে, সবুজ বিপ্লবের দ্বিতীয় জনক বালু জেলে, পয়লা 22
বিধায়ক জেলে, অনেক প্রাক্তন আমলা জেলে, তার আইনমন্ত্রী 1 ডজন তলব পেয়েছেন। আবার শুনলাম যে যুব তৃণমূলের নেতা ওই কি তিনাঙ্কুর নাকি, তার নামও নাকি নিয়োগ দুর্নীতিতে সামনে এসছে। ছোটবাবু কনিষ্ঠ দেবরাজ তলব করছেন ইডির, পার্থ কনিষ্ঠ কাউন্সিলরকে বারবার তলব করা হচ্ছে, আরো অনেক বেরোবে কীর্তি। মানিক 10 বছর প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান, কোন জাদু বলে কোন মন্ত্র বলে আমরা কেউ জানি না। তারপরে 14 তলা 13 তলা বলে, কিচ্ছু জানি না। কেউ যদি নিজের দায়িত্ব করে থাকে সেটা তার দায়, সরকারকে কেন বদনাম করা হচ্ছে? বিগত 12 বছরে পশ্চিমবঙ্গে যে সংগঠিত আর্থিক অপরাধ হয়েছে, স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গে তার তুলনা নেই। আমার ধারণা আমার তৃণমূল সমর্থক বন্ধুরাও আমার সঙ্গে অন্তত এই ব্যাপারটাতে এগ্রি করবেন, কারণ তাদের নিজেদের বাড়ির ছেলে মেয়েদের চাকরিগুলোও কিন্তু নিলাম হয়েছে। তাদের বাড়ির ছেলে মেয়েরাও পড়াশোনা করেছেন, একটা চাকরির প্রত্যাশা করেছেন, সেই চাকরিটা মাছের বাজারে মাছ যেমন বিক্রি হয় সেরকম নিলাম করা হয়েছে। তাহলে আমি যদি বলি যে স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গের সব থেকে বড় আর্থিক অপরাধ এই জমানায় সংগঠিত হয়েছে, খুব কি অন্যায় বলবো? সেই প্রেক্ষিতেই দেখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য। তিনি মরিয়া, তিনি ডেসপারেট, যে কোনো মূল্যে প্রভাবশালীদের জেল যাত্রা ঠেকাতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে গুটিয়ে নিয়েছেন ডায়মন্ড হারবারে, তার বড় বড় কথা এখন একটু কম। বড় বড় আইনজীবী নিয়োগ করে এই বিচারপতির এজলাসটার পছন্দ নয়, অন্য এজলাসে দিতে হবে, কত কথা বলেছেন না। তার অনুপ্রেরণায় তার দলের মুখপাত্ররা বিচারপতিদের নাম করে আক্রমণ করেছেন। যিনি নিজেকে বলেন তিনি হচ্ছেন একেবারে কি বলবো, সততা চুঙে চুঙে পড়ছে তার কাছ থেকে, তিনি আবার রক্ষা কবচের জন্য আদালতে আদালতে ঘুরে বেড়ান। দ্বিচারিতাটা দেখুন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আর্তনাদ এই প্রেক্ষিতে খুবই ইঙ্গিতবাহী। পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল সিভি আনন্দ বোস এই ভদ্রলোককে নিয়ে যত কম কথা বলা যায় তত ভালো। আমাদের এই পশ্চিমবঙ্গ গোপাল কৃষ্ণ গান্ধীকে পেয়েছে, কেশরীনাথ ত্রিপাঠীকে পেয়েছে, জগদীপ ধনকরকে পেয়েছেন। আগে তো অনেক প্রথিতযশা মানুষ রাজ্যপাল ছিলেন। আমি বিশেষভাবে উল্লেখ করব ডক্টর নুরুল হাসানের কথা, অত বড় পণ্ডিত মানুষ। গোপাল কৃষ্ণ গান্ধীও পণ্ডিত মানুষ। জগদীপ ধনকর আইনটা ভালো বোঝেন, অত্যন্ত স্পষ্ট বক্তা। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. আর এই রাজ্যপাল ভিক্টোরিয়ান স্টাইলে ইংরেজি বলে যা বলেন তা করেন না, যা প্রতিশ্রুতি দেন সেই প্রতিশ্রুতি রাখেন না, এবং সর্বদা মানুষকে বিভ্রান্ত করার প্রচেষ্টায় যুক্ত। তিনি অমিত শাহের কাছ থেকে ঘুরে এসে বললেন বকেয়া আদায়ের ব্যাপারে কথা হয়েছে। আবার অনেকে বলেন যে মাননীয় রাজ্যপালকে মুখ্যমন্ত্রী বার্তা পাঠানোর কাজে ব্যবহার করেন বা অনুরোধ করেন, ব্যবহার করাটা বলবো না, অনুরোধ করেন যে আপনি কিছু বার্তা দিয়ে আসুন আপনার বসেতে। এখান থেকে ফিলার পাড়াবার চেষ্টা হচ্ছে, এটা অনস্বীকার্য। নানাভাবে, যেমন এই কংগ্রেসের ন্যায়যাত্রা আটকাতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল যে কাণ্ডটা করেছে সেটা হিমন্ত বিশ্ব শর্মাকে লজ্জা দেবে। আচ্ছা, রাহুল গান্ধীর গাড়ির কাঁচ ভাঙল, উনি জেড প্লাস প্রোটেক্টিং, 38 কিলোমিটার রাস্তা তিনি ওভাবে এলেন, বিপদ তো হতে পারত। এই প্রশ্নটা রাহুলের সহযোগীদেরও করা উচিত আমার মনে হয়, জয়রাম রামেশ, অধীর চৌধুরীদের। আপনারা অ্যালাউ করলেন কি করে ভাঙা কাঁচের গাড়িতে রাহুল গান্ধীকে সফর করা? স্টপ করতে পারতেন, অন্য গাড়ির ব্যবস্থা করতে হতো। নিরাপত্তার বিষয়টা কি মাথায় আসেনি?
ওই যে আমি বলি না রসমান এফেক্ট চলেছে, একটা ঘটনাকে চারজন চার রকম ভাবে বিশ্লেষণ করেছেন নিজের কোলে ঝোল টেনে। কিন্তু যা হয়েছে দুর্ভাগ্যজনক। আমার এই প্রশ্নটা আমার মাথায় ঘুরছে যে কিভাবে রাহুল গান্ধীকে তার নিরাপত্তা রক্ষীরা, সঙ্গী কংগ্রেসের নেতারা অ্যালাউ করলেন ওই কাঁচ ভাঙা গাড়িতে করে সফর করতে। এটা ঝুঁকির ব্যাপার। জেড প্লাস প্রোটেক্টই সবসময় বুলেট প্রুফ গাড়ি ব্যবহার করবেন। তার কনভয় কি কি থাকবে, স্বরাষ্ট্র মন্ত্রকের সুনির্দিষ্ট প্রোটোকল আছে। কিভাবে অ্যালাউ করলেন তারা রাহুল গান্ধীকে একটা কাঁচ ভাঙা গাড়িতে করে ট্রাভেল করতে? দুর্বোধ্য। মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীকে আক্রমণ করা, রাহুলের ন্যায়যাত্রাকে পদে পদে বাধা দেওয়ার পিছনে কারণ আছে। তিনি বিজেপির শীর্ষ নেতাদের দেখাতে চান যে রাহুলকে আমি ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নিয়েছি, তোমরা নিশ্চিন্তে থাকো, আমি কংগ্রেসের সঙ্গে হাত মেলাবো না। আবার নিজের মুখ রক্ষা করবার জন্য দোষটা চাপিয়ে দিচ্ছেন সিপিএম এর ঘাড়ে। এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজি। তবে তিনি আর্তনাদ করেছেন। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর মুখে এই ধরনের কথা শুনতে রাজি নই। কেন শুনবো? তিনি আমাদেরও মুখ্যমন্ত্রী। যদি আমায় জেলে ভরে দেয় তাহলে আমি জেল ফুঁড়ে বেরিয়ে আসবো। আপনার এই আশঙ্কার কারণটা কি? তাহলে কি দেয়াল লিখন পড়তে পাচ্ছেন যে প্রভাবশালীদের জেল যাত্রার সময়ের অপেক্ষা অপারেশন বিহার হয়েছে, অপারেশন ঝাড়খণ্ড হয়েছে, এবার অপারেশন বেঙ্গল। বৃহস্পতিবার বাজেট পেশ হয়েছে, অন্তর্বর্তী বাজেট। এই বিষয় নিয়ে আমি কিছু বলতে চাই না, তবে তিনটে জিনিস আমার কাছে খুব স্ট্রাইকিং লেগেছে। এক, 57 মিনিটে বাজেট বক্তৃতা শেষ করেছেন নির্মলা সীতারামন। সব থেকে অল্প সময়ে বাজেট তিনি পেশ করলেন তার 6 বছর অর্থমন্ত্রী হিসাবে থাকার মেয়াদে। মোরারজি ভাইকে স্পর্শ করলেন তার রেকর্ড, টানা 6 বছর বাজেট পেশ করার। 2019-এর লোকসভা নির্বাচনের প্রাককালে অন্তর্বর্তী বাজেটে কিছু কিছু সুবিধা কিন্তু ঘোষণা করা হয়েছিল করদাতাদের জন্য, এবং প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পটা 2019-এর লোকসভা নির্বাচনের আগে অন্তর্বর্তী বাজেটে ঘোষণা করা হয়েছিল। এবার কিন্তু কোনো ঘোষণা নেই। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের মাথারা কি এতটাই নিশ্চিত যে এবার বিপুলভাবে ক্ষমতায় ফেরা তাদের কাছে সময়ের অপেক্ষা মাত্র? একটা সুন্দর জিনিস বলেছেন যে সেকুলারিজম ইন অ্যাকশন। আমি ব্যক্তিগতভাবে পজিটিভ সেকুলারিজমে বিশ্বাস করি, যে কাজের ক্ষেত্রে এই সরকার প্রকৃত ধর্মনিরপেক্ষতা দেখিয়েছে বলে নির্মলা সীতারামনের দাবি। 25 কোটি মানুষকে দারিদ্র সীমার উপরে তুলে আনা, 80 কোটি মানুষকে ফ্রি রেশন, 1600 কৃষক মান্ডিতে ইন্টিগ্রেটেড এগ্রি ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে লেনদেন, 12 কোটি কৃষককে কৃষক নিধি সম্মান, 4 কোটি কৃষককে কৃষি ঋণ, প্রায় 1 কোটি লাখপতি মহিলা তৈরি করা স্কিম, আইটিআই ইত্যাদি। আরো অনেক আছে, আমি এগুলো বলতে চাই না। তবে একটা জিনিস নির্মলা সীতারামন বলেছেন যে 2004 থেকে 14 প্রথম এবং দ্বিতীয় ইউপিএর সময় আর্থিক প্রগতি কি হয়েছিল, আর 14 থেকে 24 নরেন্দ্র মোদীর ডিসপেন্সেশনে দেশের আর্থিক প্রগতি কি হয়েছিল সেই সম্পর্কে শ্বেতপত্র প্রকাশ করবেন। এটা ঠিক 2013 শেষের দিকে ভারতবর্ষে প্রায় 18 লক্ষ কোটি টাকার পরিকাঠামো প্রজেক্ট বিভিন্ন জটিলতায় আটকে ছিল। যে অটল সেতু 2016 নভেম্বরে যা শিলান্যাস, 2018 কাজ শুরু, 2020 কোভিডের জন্য বন্ধ, 2024 বিবেকানন্দের জন্মদিন 12 জানুয়ারি উদ্বোধন। 21 কিলোমিটার দীর্ঘ এই সেতু মুম্বাইয়ের সঙ্গে যুক্ত করেছে। কাশ্মীরকে রেল মানচিত্রে নিয়ে আসা, উত্তর পূর্ব ভারতে অভূতপূর্ব পরিকাঠামোর উন্নয়ন, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, ছত্তিশগড় সব জায়গাতেই পরিকাঠামো বিপুল 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 লগ্নি হচ্ছে, কাজ হচ্ছে, কর্মসংস্থান বাড়ছে, গণশিক্ষার্থ। এবং জিডিপির একটা নতুন সংজ্ঞা দিয়েছেন নির্মলা সীতারামন। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট নয়,
এখানে জিডিপি, জি স্ট্যান্ডস ফর গভর্নেন্স, ডি স্ট্যান্ডস ফর ডেভেলপমেন্ট, পি স্ট্যান্ডস ফর পারফরমেন্স। 2047 অদৃষ্টের সঙ্গে অভিসারের 100 বছর পূর্তিতে ভারত উন্নত দেশের তকমা পাবে, এই স্বপ্ন আমারও আছে, আপনাদেরও নিশ্চয়ই আছে। সেই লক্ষ্যেই নাকি এগিয়ে চলেছে মোদী সরকার। পুরো বিষয়টা নিয়ে খুব সংক্ষেপে কথা বলেছিলাম পরামর্শদাতা সুদীপ্ত গুহর সঙ্গে। সেটা হচ্ছে এবারের অন্তর্বর্তী বাজেটটা মাত্র 57 মিনিটে নির্মলা সীতারামন পেশ করলেন, সেটাও রেকর্ড, এবং মোরারজি ভাইয়ের রেকর্ডও স্পর্শ করলেন টানা 6 বছরের। দুটো জিনিস আমার মনে হলো, যে শাসক শিবিরের থেকে কনফিডেন্স যেন চুইয়ে চুইয়ে পড়ছে, মানে তারা নিশ্চিত তৃতীয়বারের জন্য তারা সরকারে আসছেন। সেই জন্য কোনো চমকপ্রদ ঘোষণা পর্যন্ত হলো না। আয়করে ছাড় দেওয়া থেকে শুরু করে আরো যেরকম জনমোহিনী কর্মসূচি আমরা এক্সপেক্ট করি, কিছুই হলো না। তাহলে এই আত্মবিশ্বাসী কি রিফ্লেক্ট হলো বাজেটে? দেখুন, ব্যাপার হচ্ছে মানে আপনার কর্ম সেটার দ্বারাই কিন্তু ইউ উইল বি রিপ্রেজেন্টেড টু দি পিপল। আজকে যে কটা সিদ্ধান্ত এই কেন্দ্রীয় সরকার নিয়েছেন, সেটা P70 থেকে শুরু করে রাম মন্দির এবং তার সঙ্গে সঙ্গে আমাদের আইন ব্যবস্থাও 3 তালাকের মতো যে জাজমেন্ট দিয়েছে, এইগুলো কিন্তু আপনার কাজের গতির একটা সব থেকে বড় বিষয়। যে সুতরাং এখানে আপনাকে ওই মানে কিছু মানে ক্যারেট ঝুলিয়ে ইলেকশন করার দরকার নেই আর কি। ইফ ইউ ওয়ার্ক প্রপারলি, ইফ ইউ হ্যাভ ডান হোয়াট ইউ হ্যাভ সেড, ডেফিনেটলি ইট উইল গিভ দ্য রেজাল্ট। আর একটা শব্দবন্ধ শুনলাম, আমি একটা শব্দবন্ধ আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি, পজিটিভ সেকুলারিজম। নির্মলাজি কাল বললেন সেকুলারিজম ইন অ্যাকশন, যে সবার প্রতি প্রকৃত ধর্মনিরপেক্ষতা কাজের মধ্যে। এটা কি দেশের মানুষ গ্রহণ করেছেন এই শব্দবন্ধ? তার কি সুফল পাওয়া যাবে? নিশ্চয়ই পাওয়া যাবে। দেখুন, ধর্ম নিরপেক্ষতাটা তো আমাদের কনস্টিটিউশনে ছিল না, ইট ওয়াজ ব্রট, এবং রাজনীতিকরণের জন্যই নিয়ে আসা হয়েছিল। তো সুতরাং সেখানে তিনি যে শব্দবন্ধটি ব্যবহার করেছেন সেটা অ্যাবসলিউটলি কারেক্ট। সুতরাং সেইখানে হচ্ছে যে আমি এটা সম্পূর্ণভাবে বলছি যে এখানে কনফিডেন্সের কথাটা বড় কথা নয়, কথা হচ্ছে যে আমার কর্মা। আপনি যদি আমাদের গীতা ইয়েতে যান, কর্মা, দ্যাট উইল অ্যাকচুয়ালি গিভ দি রেজাল্ট। আরো একটা নতুন ব্যাখ্যা শুনলাম, জিডিপি জানি আমরা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। নির্মলাজি বললেন জি স্ট্যান্ডস ফর গভর্নেন্স, ডি স্ট্যান্ডস ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পি স্ট্যান্ডস ফর পারফরমেন্স। জিডিপির নতুন সংজ্ঞা। ইয়েস ইয়েস, দেখুন ইন্টারপ্রিটেশন সবসময় হয়, হ্যাঁ, ইট ইজ, এবং সেখানে ওই আবার সেই একই অটোমেটিক্যালি আপনার কিন্তু ইন্টারপ্রিটেশন করার ক্ষমতাও আপনার থাকবে, এবং সেটা আপনি ইউ ক্যান রিফ্লেক্ট অন ইউর ওন ওয়ে এক্স্যাক্টলি ওয়ার্ডস ক্যান বি, the jugglery of words can be done by the words. Thank you, Sutto. Thank you.